ঢোকার পরটা একটু ভিডিও করি। দুই দিকে দুইটা সিঁড়ি। আপনার নাম কি? মালাল। আপনাকে কি করেন? এখানে দেখছেন কার স্টাফ? আপনার কার কোন কোন কাদের স্টাফ? ডিসির স্টাফ? ও প্রত্ন স্টাফ। বলুন। এবং এখন যে বাড়িটা দেখতে আসলে এই বাড়িটার প্রথম মালিক ছিল রামকিশোর আচার্য চৌধুরী, তারপর মালিক হলো সূর্যকান্ত আচার্য চৌধুরী, আর শেষ জমিদার ছিল জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। এটা কিন্তু স্যার 58 জমিদার বাড়ি। বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে 16 জন জমিদার ছিল, এর মধ্যে অর্ধেক ছিল 58 অংশ ছিল আপনার। ওরে বাবা, মুক্তাবাবু স্যার। আর 15 জনই আপনাকে ট্যাক্স দিত। আপনাকে এই মহারাজা বানালাম স্যার। এই মুক্তাবাবু স্যার এখন যে গেটটা রয়েছে স্যার, এটা মূল গেট না, গেট ওখানে ছিল মোটা রোডের রাউন্ড করা, এবং এইখানেও একটা গেট ছিল, কিন্তু আরো একটা গেট ছিল এই রাস্তার মাথায়। তখন মহারাজ থাকাকালীন তার নিজ লোক স্যার, অন্য লোক এই বাড়িতে আসা তো দূরের কথা স্যার, ওই রাস্তা দিয়ে কোনো মানুষ জুতা পরে ছাতি মাথায় দিয়ে যাওয়ার কোন রকম অনুমতিই ছিল না। এবার লক্ষ্য করুন স্যার, দুপাশে যে ক্ষোভগুলো রয়েছে, এই ক্ষোভগুলোতে মহারাজ থাকাকালীন বড় বড় মৃত্যু হাতির মাথা মমি করে সাজানো ভাবে রাখা ছিল। উপরে তুলে নিলে দুটা বাঘ ছিল, 76 লম্বা মৃত্যু বাঘ মমি করে রেখে মাঝে গ্লাস ক্লিন করা ছিল, সুন্দর দেখা ছিল। এখন এই ভবনটাতে যতগুলো দরজা আছে, আরো কোথায় কি ছিল একটু আসেন আমি বলে। এই ভবনের দুই পাশে দুইটা বড় রুম আছে। ডান পাশের রুমে ছিল বিচার সিংহাসন, এই রুমে বসে মহারাজ বিচার করতেন। এটার ভিতরে দুইটা গোপন রুম, শুয়ে গোসল করার হাউস এবং জমিদার আমলের দুইটা টয়লেট আছে। এইটা ছিল স্যার লাইব্রেরি। ওনারা খুব শিক্ষিত ছিল তৎকালীন সময়। এক একটা বইয়ের দাম ছিল স্যার 150 টাকা করে। এখন স্যার জানতে চাবেন এগুলো কি হলো, কোথায় গেল? 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হলে সব জমিদারি চলে যায়। তখন জনগণ ক্ষিপ্ত হয় তাদেরকে মেরে ফেলার জন্য। পরে জমিদাররাও বর্তমান বাজারে কোটি কোটি টাকা সম্পদগুলো রেখে কলিকাতা ফেলে যান। তারপর স্যার এই বাড়িটা লুটপাট শুরু হয়। এরপরও দেখেন মহোদয়, ওনারা কত জ্ঞানী, কোটি কোটি টাকা সম্পদ রেখে গেলেও জ্ঞানের ভান্ডার বইগুলোকে যে কোনো ভাবে হোক ওনারা কলিকাতা নিয়ে গেছেন। আসুন, অনেক কিছু বলার আছে স্যার আমার। রেলিং করা যে বড় জায়গাটা দেখেন স্যার, এটা ছিল গোল ডাকনা সিস্টেম, গভীর অন্ধকূপ। এই কূপের দুইটা ডাকনা ছিল। মহারাজের বিচারে যারা অপরাধী ছিল তাদেরকে মেরে এই কূপে ফেলে দিতে। কূপ থেকে লাশ এই যে আইমন খাল ব্রহ্মপুত্রের নদী সে বড় ছিল, ডাইরেক্ট চলে যেত। এবং পাকিস্তানিরাও এই কূপের মধ্যে বহু মানুষকে মেরে ফেলেছে। আর ওইখানে দুর্গাপূজা করা হতো। এবং আমি যে মহারাজের কথা আপনাকে জানাচ্ছি স্যার, এই মহারাজা বেশি থাকতো ময়মনসিংহ বিএড কলেজ বা টিডি কলেজ, যেটা ওই বাড়িটা দেখছেন স্যার আপনি? না, ওই বাড়িটা যখন শশীকান্ত মহারাজ করেন তৎকালীন, ওই বাড়িটি যখন শশীকান্ত মহারাজ করেন তৎকালীন সময় ফ্রান্স থেকে একটা সিঁড়ি আনছিলেন 16 লক্ষ টাকা ব্যয় করে। ওই সিঁড়িতে যখন মহারাজ দোতলায় উঠতেন, ওই সিঁড়ি থেকে আপনি মিউজিক হতো। আসুন স্যার, আপনাকে হাওয়া ভবন দেখাবো। এ বাড়িতে তো স্যার পূর্বে লোক ঢোকার কোনো পরিবেশও ছিল না। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই রাজেশ্বরী মন্দির। এটা হলো মহারাজ এবং রানীর একান্তই ব্যক্তিগত মন্দির। এই মন্দিরটাতে শুধু মহারাজ এবং রানী পূজা অর্চনা করতো। পুরোহিত বা মহারাজার ঘনিষ্ঠ লোক ছাড়া অন্য লোক এই মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল। একটু লক্ষ্য করুন স্যার, তখন এই দিক দিয়ে বড় বড় লোহার গেটও ছিল। মহারাজ এবং রানী মাঝখানের এই গেট দিয়ে প্রবেশ করতে, তার নাম ছিল সিংহদ্বার। এই জন্য দেখেন স্যার উপরে দুইটা পাথরের সিংহ আছে। পরে এই যে গোল রাউন্ড করা জায়গাটা দেখুন স্যার, এখানে ছিল উঁচু গোল শ্বেত পাথরের তৈরি গুন্নাইমান নাট্য মঞ্চ, ইংলিশে বলা হয় এটাকে রিভলভিং ট্রেস। মঞ্চটা এই মাঝখানের দুইটা লোহার এঙ্গেলের উপর ফিলিং করা ছিল। এই মঞ্চ থেকে নর্তকীরা যখন নৃত্য নাটক বা ড্যান্স করতো, মঞ্চটা ডাইনামার মাধ্যমে অটোমেটিক ঘুরতো এবং সিন পরিবর্তন হতো। এই মঞ্চটা তৎকালীন সময় ফ্রান্স থেকে আনা হয়েছিল। দেখুন স্যার, মাঝখানে খাস কাটা, হাতের ডানে বামে এগুলো ছিল ডাইনামার মাধ্যমে লাইটিং ব্যবস্থা। এই লাইটিং গুলো খুব পাওয়ারফুল, ইংল্যান্ডে তৈরি ছিল। এই মঞ্চ থেকে যখন বিভিন্ন অনুষ্ঠান হতো, এটা ছিল স্যার দোতলা এবং নিচতলা গ্যালারি। এইখানে বসে জমিদাররা উপভোগ করতেন। বুঝতে পারছেন স্যার? এবার দেখেন স্যার, এই যে 350 বছর আগে ভীমের গায়ে কি লেখা, একটু এই পাশে আসুন দেখুন স্যার। দেখছি প্রশ্ন করেই লেখা রয়েছে ফ্লোরিং হ্যামার। এই বাড়িটার সর্বশেষ জমিদার যিনি ছিলেন স্যার, তার নাম ছিল জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী, যেটা পূর্বেই বললাম। ওই ঘরের দোতলায় থাকতেন। ওই ঘরগুলো তৎকালীন সময় জাপান থেকে কারিগর এনে তৈরি করছে, এবং যেসব কারিগর এই বাড়িটা নির্মাণ করছে জমিদাররা তাদেরকে অসল করে দিয়েছে, যাতে এই প্রযুক্তি দ্বিতীয় বাড়ি তারা তৈরি করতে না পারে।
যত প্রখর রোদে তাপ পড়বে তত ঠান্ডা বা বাতাস লাগে, সে প্রযুক্তি আগেও ছিল, এখনো আছে, আপনাদেরকে বুঝাইতে পারবো, দেখাইতে পারবো। ও এটা আসলে দোতলার কোনো দিন আপনি আসেন না, বলে দিন। উপরের দিকে মানে অনেক ভালো থাকা তো এখানে বাতাসটা ঠান্ডা থাকে। না স্যার, এখানে ঠান্ডা লাগার প্রযুক্তি আমি দেখিয়ে আছি। হুম। হ্যাঁ, এই ঘরটা দোতলা কাঠের পাঠাতন করা আছে। এই ঘরের দোতলায় মহারাজ এবং রানী এসে মাঝে মাঝে থাকতেন। দোতলায় ওঠার ওই কর্নার দিয়ে লোহার কাছানো সিঁড়ি এবং ওই কর্নার দিয়ে লোহার কাছানো সিঁড়ি ছিল। এই বাতাস পাইতেছেন স্যার? এই ঘরের দোতলায় মহারাজ এবং রানী থাকতেন। এই ঘরে যাতে গরম বা রোদ্রের তাপ কম লাগে এই জন্য দেখেন তখন থেকে শাল কাঠের তক্তা দিয়ে পাঠাতন করা আছে। কিন্তু এই ঘরটাকে ঠান্ডা রাখার সর্বাত্মক যে প্রযুক্তি এটা হলো স্যার, এই যে প্রায় 350 বছর আগের ইংল্যান্ডের তৈরি প্লেটের ভিতরে নেট দেখা যাচ্ছে। আব্বা হুজুর আরেকটু এদিকে আসে, ওই যে দেখে স্যার নেট গুলো পরিষ্কার জগজগা দেখা যাচ্ছে। এই প্লেটের কাজ হলো দুপাশে যে সাদা আবরণটা হলো অত্যাধুনিক প্রযুক্তির সিমেন্ট, যাকে বলা হয় ফেরো সিমেন্ট। আর ভিতরে যেটাকে নেট বলছি স্যার, ওটা ওটাকে বলা হয় এয়ার কুলার। ওটার কাজই হলো স্যার একদিকে তাপ আরেকদিকে টেনে গরমকে বের করে অটোমেটিক ঠান্ডা বা বাতাস টানে। বামে যে ঘরটা আছে স্যার, ওই ঘরের দোতলায় ম্যানেজার থাকতেন, ওইটা ছিল নিরাপত্তা রক্ষীদের বাসস্থান। আর একটা ভবন আছে গরমের মধ্যে ঠান্ডা, ঠান্ডার মধ্যে গরম। দেখা যাইতে দেয় 7 বছর চর্চা করে এগুলো জানছি স্যার আমি। এখানে শুনে স্যার, আপনি কিন্তু হাই 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 মানে মানে পাওয়ারের লোক, আমি কিন্তু আপনার গাড়িটা দেখেই বুঝতে পারছি। এবং আমি জিজ্ঞাসা করছিলাম যে ভিতরে ওরা কেউ বলেনি স্যার, এটা কিন্তু বারান্দার পিলার ছিল, ছাদও ছিল। এই ভবনে আসেন গরমের মধ্যে ঠান্ডা, ঠান্ডার মধ্যে গরম, প্রযুক্তিটা বুঝে নেন স্যার। বিল্ডিং এর ছাদগুলো 3 পৃষ্ঠা করে মোটা টালিটা বসানো স্যার। এটা ছিল একটি অফিস ভবন। এখানে মোট 3টা আলমারি ছিল, 2টা নিয়ে গেছে, তারও সামনের পার্ট নিয়ে গেছে, এটা আয়রন লোহা। উপরে ফিটনেসটা লক্ষ্য করেন স্যার। বিল্ডিং এর ছাদগুলো 3 পৃষ্ঠা করে মোটা টালিটা বসানোর পর 1.5 ফুট করে ঢালাই করা আছে। ঢালাই করে মধ্যে আছে স্যার চুন সুরকি, খয়ের কষ, সুপারি কষ, নালি, সাদা সিমেন্ট এবং মেডিসিন, যা জীবনে শোনেননি। পাশে মহারাজার 99টা হাতি ছিল, 100 হাতি উনি কখনো পুরো করতে পারেনি। হ্যাঁ, 99 হাতি। 99 স্যার, আপনি ছিলেন মহারাজা, তৎকালীন সময় আপনার আয় ছিল বাৎসরিক 11 লক্ষ টাকা। এটা এখন ইপিবিএন, এখানে ডিএজি সহ দুজনে এসপি আছে, এরিয়া দিকে 1 মাইলের দিকে 1 মাইলের বেশি আছে। কিন্তু ওটাই ছিল স্যার পূর্বে মহারাজার হাতিশালা। ওই পাশে এই মহারাজার 99টা হাতি ছিল। এর মধ্যে শম্ভু নামে 2টি হাতি ছিল মহারাজের সবচেয়ে বড় এবং প্রিয়। আজকে আমাদের সৌভাগ্য, বাংলাদেশের মধ্যে যেটা মুক্তাগাছা মন্ডার দোকান, যে মন্ডা আপনার আমার ভাগ্যে জুটে, ওই মন্ডাগুলো শুধু রাজ পরিবারের জন্য তৈরি হতো, অন্য কাউকে দেওয়ার কোনো অনুমতিও ছিল না। আরো একটি মহামূল্যবান কথা আপনাকে বলছি স্যার, এই বাড়িটির নাম মুক্তাগাছা উপাধি কিভাবে পেল? এই বাড়িটার নাম পূর্বে ছিল স্যার বিনোদ বাড়ি। সেই বিনোদ বাড়ি থেকে মুক্তাগাছা কিভাবে হলো মহোদয় শুনে নেন। শশীকান্ত মহারাজকে এক স্বর্ণকার খুবই ডিজাইন করে একটি বড় আকারের মুক্তার তৈরি গাছা উপহার দিয়েছিলেন। গাছা মানে আমরা যেমন ল্যাম্পাতি রাখি কাঠের গাছায়, স্বর্ণকার তৈরি করেছিলেন ওরা মুক্তা দিয়ে, এবং ওই স্বর্ণকারের নামও ছিল মুক্তারাম। গাছাটা খুব ডিজাইন করে তৈরি করে যখন স্বর্ণকার মহারাজকে উপহার দিলেন, গাছারা দেখে স্বর্ণকারের প্রতি মহারাজ সন্তুষ্ট হয়ে স্বর্ণকারকে অবৈধ বললেন যে তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে। তখন স্বর্ণকার স্যার কায়দা মতো একটা কথা বলেছিল যে মহারাজ, আমি আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না, আমার নাম মুক্তারাম, গাছারাও তৈরি করেছে এটা মুক্তার, যেটার নাম হলো মুক্তার গাছা। তো আমি আশাবাদী আপনি যদি এই বাড়িটার নাম বিনোদ বাড়ি কর্তন করে আমার নাম অনুসারে মুক্তা গাছা করে দেন, আমি সবচেয়ে বেশি খুশি হব। এই মুক্তা গাছা বলার সাথে সাথে মহারাজার ঘনিষ্ঠ যারা ছিল তারা মুক্তা গাছা নামটাকে এক বাক্যে সাপোর্ট করলো, সঙ্গে সঙ্গে এই বাড়ির নাম বিনোদ বাড়ি কর্তন করে এই বাড়িটির নাম উপাধি হয়ে গেল মুক্তা গাছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আর বলার আছে কিছু বলে দেই স্যার, একভাবে কোনো মানুষকে দোষারোপ করা ঠিক না, কারণ মানুষ যখন সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ ক্ষমতাবান হয় তখন কিন্তু মানুষ বিবেকহীন হয়ে যায়। এখন জমিদাররা যে এককভাবেই ভোগ বিলাসিতায় লিপ্ত ছিলেন তা নয় স্যার। বর্তমানে গোটা বিশ্বে যারা ক্ষমতাধর অবৈধ কালো টাকার মালিক, তারাও জমিদার দেশে বেশি ভোগ বিলাসিতায় লিপ্ত আছেন। কিন্তু জমিদারদের অনেকগুলো গুণাগুণ আছে স্যার।
আমার ভিডিওগুলো দেখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশ বাংলাদেশের প্রায় সব এলাকা জিওগ্রাফিক্যাল ইন্টারেস্ট এবং যেগুলো রাজবাড়ি আছে, পর্যটন কেন্দ্র, কক্সবাজার, তেঁতুলিয়া, টেকনাফ সবই কভার করেছি, ঢাকার শহর। তো আজকে মুক্তাগাছা রাজবাড়ি এটাকে শেষ করলে আমার এই পর্বে কিছুদিন আমি বিরতি নেব। সকলকে আমার ভিডিও দেখার জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি।